খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 13 তারিখ সোমবার। জানাবো আজকের বাছাই করা 15টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ভর সন্ধ্যায় বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্ট অন্তত 7। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পাক আক্রমণে মৃত 200 সেনা, পাকিস্তানের দাবি উড়িয়ে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত তালিবানের। বিজেপিকে চোর মেরে বুঝিয়ে দিতে হবে ফের স্বমেজাজে অনুব্রত। রিলস তৈরির নামে পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ, বসিরহাটে গ্রেপ্তার ইউটিউবার ও নাবালক ছেলে। মমতা মা লক্ষ্মী, বিজেপি সিপিএম কংগ্রেস ডাকিনি যোগিনী পিশাচ, মন্তব্য কুণালের। বিজেপি নেতাদের কোমরে গামছা জড়িয়ে রাখুন, এসআইআর এর নাম বাদ গেলে নিদান পার্থর। মহিলার সঙ্গে তৃণমূল নেতার নগ্ন ভিডিও ভাইরাল, জানা মাত্রই অপসারণের সিদ্ধান্ত দলের। স্ত্রীকে কুপিয়ে মাঠে খেলা দেখতে গেলেন স্বামী, রোমহর্ষক খুন ফালাকাটায়। ভরসা উঠে গিয়েছে, মেয়েকে ওড়িশা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন, মমতাকে আর্জি দুর্গাপুরে নির্যাতিতার বাবার। ধর্ষিতার সঙ্গে দেখা করতে পারলেন না ওড়িশা সরকারের 3 প্রতিনিধি, অপেক্ষার পর ফিরে গেলেন। কাউকে রেয়াত করা হবে না, দুর্গাপুর কাণ্ডে প্রাইভেট কলেজ কর্তৃপক্ষকেও দায়িত্ব মনে করালেন মমতা, নিশানা বিজেপিকেও। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। ট্রেন ধরতে যাত্রীদের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট অন্তত 7। তাদের সকলকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলছে আহতদের। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বর্ধমান স্টেশনে। এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে বলে খবর। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় প্রায় একই সময় বর্ধমান স্টেশনের 4, 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল 3টি ট্রেন। ওই ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। সংকীর্ণ সিঁড়িতে ভিড় বাড়তে থাকে, তাতেই পদপিষ্টের মতন পরিস্থিতি তৈরি হয়। একে একে আহত হন অন্তত 7 জন। তীব্র আতঙ্ক তৈরি হয় স্টেশনে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের তরফে উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েক বছর আগেই বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। তারপর স্টেশনের নিরাপত্তা এবং যাত্রীদের ভিড় সামলাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। প্ল্যাটফর্ম বাড়ানোর পাশাপাশি এসকেলেটর বসানো হয়, কিন্তু অভিযোগ 1 নম্বর প্ল্যাটফর্ম ছাড়া অন্য সব প্ল্যাটফর্মের এসকেলেটর অচল, ফলে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের। তেমনই পরিস্থিতি তৈরি হয়। জানা যাচ্ছে, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। তবে রেল সূত্রে জানা গিয়েছে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কিত যাত্রীদের পরিবার সকলেই নিজের প্রিয়জনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, একটু মনোযোগ দিন। আজকাল দেখছেন নিশ্চয়ই ইউটিউবে রোজ নতুন নতুন চ্যানেল খুলছে, আর তারা অনেকেই খবর যাচাই না করেই এমন কিছু লিখে দিচ্ছে হেডলাইনে, যাতে আপনি ক্লিক করেন, দেখেন, কিন্তু পরে বুঝতে পারেন ঘটনাটি ঘটেনি। আমরা দুর্গাপুর সংবাদ সেই পথে হাঁটি না। আমাদের লক্ষ্য ভিউ নয়, সত্যি খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাই আপনারা সবসময় সতর্ক থাকুন, খবর দেখুন কিন্তু যাচাই করে, কারণ আমরা বিশ্বাস করি সত্য খবরই সবচেয়ে বড় শক্তি। শুনুন এবার পরবর্তী খবর। দুর্গাপুরের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3 অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতরা অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াসউদ্দিন। নির্যাতিতার বাবাকে ডিসি অফিসে ডেকে পাঠানো হয়। তার অভিযোগ, এই ঘটনায় সহপাঠীও যুক্ত থাকতে পারে, তাই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। দুর্গাপুরে বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে শুক্রবার। জানা যায়, শুক্রবার রাত 9টা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেখানে 5 যুবক মিলে তাদেরকে ঘিরে ধরে। পরে ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের পর ওই সহপাঠী নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারকে ফোন করে সমস্ত খবর দেওয়া হলে রাতেই দুর্গাপুর চলে যান নির্যাতিতার পরিবার। ধৃতরা অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াসউদ্দিন।
তিনজনেই এলাকার বাসিন্দা। জঙ্গলে অভিযান চালিয়ে বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ড্রোন দিয়ে গোটা জঙ্গল তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। অভিযুক্তদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা ঘটনা জানতে নির্যাতিতার কয়েকজন সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার দিন তার সঙ্গে থাকা সহপাঠীও এই ঘটনায় যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাকে শনিবার থেকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। রবিবার তালিবান সরকারের তরফে দাবি করা হয় তাদের মারে 58 জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। খানিক পরে পাক সেনার দাবি পাকিস্তানের আঘাতে অন্তত 200 জন তালিবান সেনা নিহত হয়েছে। যদিও তালিবানের পক্ষ থেকে দাবি করা হয় নিহতের সংখ্যা নয়। তবে আপাতত আফগানিস্তানের তরফে সংঘর্ষ থামানো হয়েছে বলে জানিয়েছেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহির। শনিবার রাতে পাকিস্তান সীমান্তে হামলা চালায় তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। ঘটনায় প্রাথমিকভাবে 15 জন পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেলেও তালিবান দাবি করছেন সেই সংখ্যাটা আসলে 58। শুধু তাই নয়, ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্টও দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। আফগান সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার কাবুলে পাক সেনা যে বিমান হামলা চালিয়েছিল তার প্রতিশোধ নিতেই পাল্টা পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালানো হয়েছে। তালিবানের এই মন্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পরেই মুখ খুলেছে পাক সেনা। বিবৃতি জারি করে সেনার তরফে বলা হয়, পাকিস্তানের আঘাতে 200-রও বেশি তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে। মূলত আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালিবান যোদ্ধাদের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের দাবি। সেই সঙ্গে পাক সেনার 23 জন কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে ওই বিবৃতিতে। যদিও তালিবানের তরফে সরকারিভাবে জানানো হয় 9 জন যোদ্ধার মৃত্যু হয়েছে পাকিস্তানের হামলায়। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বলাই যায়। নিজেদের মতন করে রণকৌশল ঠিক করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। এসবের মাঝে দীর্ঘদিন পর স্বমেজাজে ধরা দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে তার সাফ নির্দেশ, 60,000 ভোটে লিড দিতেই হবে। ভোট বাক্সে বিজেপিকে চোর মারার নিদান দিলেন কেষ্ট। বীরভূমের ভোটের রণকৌশল কি হবে তা নিয়ে বরাবরই অনুব্রত মণ্ডলের উপর আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত 2.5 বছরে বদলেছে ছবি। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর বীরভূম পরিচালনার দায়িত্বে কোর কমিটি। তিহার থেকে ফিরে অনুব্রত ফের রাজনীতিতে সক্রিয় হলেও পরিস্থিতি এখন অনেকটাই অন্যরকম। তবে ইলামবাজারের বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে অনুব্রত বুঝিয়ে দিলেন তিনি একই রকম রয়েছে। বীরভূমের তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল এদিন কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইলামবাজারে 60,000 ভোটে লিড দিতে হবে। এনআরসির মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাই সংগঠনকে আরো শক্ত করতে হবে। বিজেপিকে চোর মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে। পাশাপাশি তিনি আরো বলেন, 2026 সালের নির্বাচন খুব কঠিন হবে, তাই এখন থেকে সবাইকে সিরিয়াস হতে হবে। সব মিলিয়ে অনুব্রত বুঝিয়ে দিলেন পরিস্থিতি যাই হোক, একই শক্তিতে লড়ার জন্য তিনি প্রস্তুত। তার এই বক্তব্যে আরও চাঙ্গা কর্মী সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নামে নাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল, দিনের পর দিন ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত ইউটিউবার এবং তার নাবালক ছেলেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের হারোয়া থানা এলাকায়। নির্যাতিতার বাবা কলকাতা পুলিশে কর্মরত। হারোয়া থানার মোহনপুর এলাকায় বাড়ি ইউটিউবার অরবিন্দ মণ্ডলের। ওই এলাকাতেই বাড়ি ওই পুলিশ কর্মী। অভিযোগ, ওই ইউটিউবার এবং তার নাবালক ছেলে ওই কিশোরীর ভিডিও ও রিলস বানানোর নামে গত কয়েক মাস আগে তাকে ডেকেছিলেন। ভিডিও বানানোর নাম করে ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়েও যাওয়া হয়েছিল। প্রতিবেশী বলে ওই কিশোরীর পরিবার বিষয়টি নিয়ে আপত্তি তোলেনি, কিন্তু ওই ইউটিউবার যে জাল বিছিয়েছে তা ঘুণাক্ষরেও কিছু শুরুতে বোঝা যায়নি। ভিডিও বানানোর পাশাপাশি অজান্তেই ওই নাবালিকার কিছু গোপন ছবি এবং ভিডিও তোলা হয়। সেই ছবি ভিডিও দেখে শুরু হয়েছিল ব্ল্যাকমেল করা। অভিযোগ, অরবিন্দ এবং তার নাবালক ছেলে ওই কিশোরীকে ধর্ষণ করে। কাউকে কিছু বললে ওইসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়। নাবালিকা চুপ থাকলে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। শেষ পর্যন্ত শুক্রবার গোটা বিষয়টি পরিবারের কাছে জানায় নির্যাতিতা। পরিবারের সদস্যরা হারোয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার সকালে ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং নাবালক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর। কখনো চৈতন্যদেব,
কখনো মা শারদা, এবার সাক্ষাৎ মা লক্ষ্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের বিজয়া সম্মেলনীতে গিয়ে একথাই বলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। মমতাকে যেমন তিনি মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছেন, পাশাপাশি বিজেপি সিপিএম কংগ্রেসকে ডাকিনী যোগিনী পিশাচ বলে কটাক্ষ করেছেন কুণাল। শনিবার কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চানন তলায় তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কুণাল ঘোষ। মঞ্চে গান গেয়ে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে কুণাল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত কোনো এক গায়ের বধূ কথা তোমায় শোনাই শোনো এই গানটি গেয়ে ওঠেন। গানের কথা রেশ ধরেই মুখ্যমন্ত্রীকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেন কুণাল। বলেন, গায়ের বধূর শাখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই গানেই রয়েছে ডাকিনী যোগিনী এলো শত নাগিনী, এলো পিশাচিরা এলো রে। সে কথা উল্লেখ করে কুণাল বলেন, বিজেপি সিপিএম কংগ্রেস ডাকিনী যোগিনী আর পিশাচ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে নানান রকমের তুলনা করা যায়। মা দুর্গারও তুলনা করা যায়, মা লক্ষ্মীরও তুলনা করা যায়। ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। কুণালের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, এই মন্তব্য নিয়ে কিছু বলার থাকে নাকি কোনো ভদ্রলোকের? কুণাল ঘোষরা যে করে খায় তাতে তো মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এদের অনেকের বাড়িতে হাঁড়ি চড়ত না। উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চৈতন্যদেবের প্রকৃত উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূল বিধায়ক নির্মল মাঝি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা শারদা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষ। আবার বিজেপি সিপিএম কংগ্রেসকে ডাকিনী যোগিনী পিশাচ বলে কটাক্ষ করেন তিনি। বিজেপিকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বাগদার বিজয় সম্মেলনীতে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিয়েছিলেন। আর রবিবার গোপালনগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়ের অনুষ্ঠানে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, এসআইআর এর নামে যদি কোনো বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয়, পাড়ায় পাড়ায় বিজেপি নেতাদের কোমরে গামছা জড়িয়ে আটকে রেখে বলবেন, আগে নাম তোলো তারপর কথা হবে। পার্থবাবুর আরও হুঁশিয়ারি, বৈধ ভোটারের নাম বাদ গেলে যত বড় বড় নেতা দিল্লি থেকে আসুক না কেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় গণ আন্দোলনের আগুন ছড়াবে। গোপালনগরের সভায় উপস্থিত কর্মী এবং সমর্থকদের দুর্গাপুজোয় অসুর বধের কাহিনী মনে করিয়ে বলে, মা দুর্গাকেই কখনো অসুরদের সঙ্গে থাকে, মা দুর্গা সবসময় মানুষের সঙ্গে থাকে। পার্থ ভৌমিকের বক্তব্যের পাল্টা দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন সভাপতি দেবদাস মণ্ডল। তার কথায়, পার্থবাবুর বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। উনি বলছেন, কারো নাম বাদ গেলে আমাদের নেতাদের কোমরে গামছা জড়িয়ে বেঁধে রাখতে, বৈধ ভোটারদের নাম কেন বাদ যাবে সেটা উনি ভাবছেনই না। আর উনি যে নিদান দিচ্ছেন তার পাল্টাও হতে পারে, অর্থাৎ ওনাদের সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে। তৃণমূল মানেই তো তাই সন্ত্রাস ছড়ানোর দল। উল্লেখ্য, রাজ্যে এসআইআর হওয়া নিয়ে তোড়জোড় চলছে। এর তীব্র বিরোধিতা করেছে শাসক দল তৃণমূল। এ নিয়ে লাগাতার প্রচার চলছে। নেতা নেত্রীরা বিজয় সম্মেলনের মঞ্চে জনতাকে সতর্ক করছেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে। আর তাদের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ছড়াচ্ছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মহিলার সঙ্গে চাকদহের তৃণমূল নেতার নগ্ন ভিডিও, জানিয়ে তুমুল শোরগোল এলাকায়। তৃণমূল সূত্রে খবর, ওই ভিডিওটি নিজের তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তারপরে পদ থেকে সরানো হয়েছে তাকে। জানা গিয়েছে, নদিয়ার চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নারায়ণ মণ্ডল দিন কয়েক আগে এক মহিলার সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর সত্যতা স্বীকার করেছেন চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার। তিনি জানিয়েছেন, ফেসবুকে এই ভিডিও দেখার পরেই তিনি নারায়ণ মণ্ডলকে ফোন করে বিষয়টি জিজ্ঞেস করেন। নারায়ণ নাকি সবটা স্বীকার করে নিয়েছেন। এরপরেই জেলা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে নারায়ণ মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দা চিকিৎসক দিবাকর চক্রবর্তীর দাবি, নারায়ণ জমি মাফিয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। ভূমি দপ্তরের কিছু আধিকারিকদের সঙ্গেও ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠতা রয়েছে। অভিযোগ, মহিলাদের নানান প্রলোভন দেখে ভূমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে সহবাস করাতে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন তিনি। পরে তাদের ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করে। এই টাকার ভাগ অনেকেই পান বলে দাবি চিকিৎসকের। তার আরও দাবি, এবার নিজের জালে ফেঁসে গিয়েছেন ওই চিকিৎসক।
স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফালাকাটায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে খুন হতে হয় ওই গৃহবধূকে। মৃতের নাম নীলিমা বর্মন, বয়স 32। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত স্বামী সুরেশ বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রসঙ্গে ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের জেরায় নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত সুরেশের নিজের বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙায়। বিয়ের পর থেকেই যোগেন্দ্রপুরের শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি। পরিবারে স্ত্রীর পাশাপাশি 2 কন্যা সন্তানও রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মাঝরাতে। উল্লেখ্য, এই সময় গ্রামের পাশেই নাইট ফুটবল খেলা চলছে। এদিন সেই ফুটবল খেলা দেখতেই সুরেশ মাঠে আসে। সেখানে তার 9 এবং 7 বছর বয়সের 2 মেয়েও ছিল। হঠাৎ সন্তানদের রেখে তিনি বাড়ি যান। অভিযোগ, তারপর ঘরের ভেতরে তিনি নিজের স্ত্রীর গলায় দা দিয়ে কোপ মারেন। এমন কাণ্ড ঘটানোর পর তিনি ফের খেলার মাঠে ফিরে আসেন এবং কিছুক্ষণ পর আবার বাড়ি ফিরে যান। তখন খেলার মাঠে থাকা বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা সুরেশের শ্বশুর বাড়ির দিকে যান বিষয়টি খতিয়ে দেখতে। সেখানে গিয়ে তারা দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে সুরেশের স্ত্রী। তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে ফালাকাটার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় পুলিশকে। এরপরই রবিবার দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।